আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে ছোট্ট একটা গুড নিউজ নিয়ে আসছি, যেটাতে আপনারা সবাই খুশি হয়ে যাবেন। জি আলহামদুলিল্লাহ। নরেন্দ্র মোদীর পোলা এই মির্জা ফখরুল, নরেন্দ্র মোদীর পোলা এখন কয় যে কোরআন হাদিসের বিরুদ্ধে আইন করা হবে না। তো একজন ঋণ খেলাপি যখন কিনা নির্বাচনের আগেই চুরি করে ক্ষমতা আসতে চায়, ও তো নির্বাচিত হয়ে ক্ষমতা গেলে পুরো ব্যাংক দখল করে ফেলবে, পুরো ব্যাংক ধ্বংস করবে। এই আওয়ামী লীগের মতো, আওয়ামী লীগ যা করেছে সেভাবে ব্যাংক ধ্বংস করে ফেলবে, পুরো ব্যাংক খাবে বসে বসে। বাংলাদেশে ওয়াকুরুজ্জামান, দ্য টাইগার অফ বাংলাদেশ, দ্য লায়ন অফ বাংলাদেশ, মিস্টার ওয়াকুরুজ্জামান তো ফাটাই দিয়েছে। কুমিল্লা গিয়েছিলেন উনি, সেনাবাহিনীর কোনো মিটিং হবে, তো সেইখানে গিয়ে সে ঘোষণা দিয়েছে এইবার যদি নির্বাচনে কয়েক সপ্তাহ পর তো বাংলাদেশ ইলেকশন, জাতীয় সংসদ নির্বাচন, তো সেখানে যদি কেউ কাহিনী করে, কেউ গিরিঙ্গি পাকায়, যেটাকে আমরা বলি কি ঢাকায় ভাষায় বলে গিরিঙ্গি পাকায়, যদি এই নির্বাচনে নির্বাচনী যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে গিয়ে যদি কেউ গিরিঙ্গি পাকানোর চেষ্টা করে, তাহলে তাদেরকে কি করে? আমেরিকার একটি জনপ্রিয় গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট একটি প্রতিবেদন ছাপিয়েছে। সেখানে জামায়াতকে নিয়ে একটা কি বলবো খুবই গুরুত্বপূর্ণ তথ্য তারা শেয়ার করেছে। বলা যায় চাঞ্চল্য সৃষ্টি করেছে একটি খবরে, আমেরিকা জামায়াতকে বন্ধু হিসেবে পেতে চায়। এই রিপোর্টটা দ্বারা কি প্রমাণ হলো? ইন্ডিয়া আনঅফিশিয়ালি ওয়ান অফ তারা এনিমি কান্ট্রি লিস্টে আছে যুক্তরাষ্ট্রের। ইয়েস, বিএনপির অতি গোসাগোসি মানে ভারতের সাথে তাদের কাল হয়ে দাঁড়াবে, এটা আমি বলেছিলাম। ওয়াই? বিকজ মনে রাখবে, আমি বিএনপিকে হুঁশিয়ার করে দিয়েছি, বিএনপিকে আমি বারবার নিষেধ দিয়েছি, জামাতকে বলেছি আমি আমার যে প্রেডিকশন, আউটলুক এবং অ্যানালাইসিস এবং আমি যেভাবে দেখি ইন্টারন্যাশনাল ভারতের তার বাচ্চাদের বলে আমাদের বাংলাদেশের রাজনীতিকে দৌলত দিয়ে আর সোনা দিয়ে বানায় দিছে। আসসালামু আলাইকুম দর্শক, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। দর্শক, দেশের মধ্যে ঘটে যাওয়া ঘটনাবলীর মধ্য থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ আপনারা এর মধ্যে ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে। দর্শক, আমি আর কথা বাড়াবো না, মূল ভিডিওতে নিয়ে যাব। তার আগে বলবো, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই জানতে পারবেন আজকে ভিডিওর মূল বিস্তারিত বিষয়। তো বাংলাদেশে ওয়াকুরুজ্জামান, দ্য টাইগার অফ বাংলাদেশ, দ্য লায়ন অফ বাংলাদেশ, মিস্টার ওয়াকুরুজ্জামান তো ফাটাই দিয়েছে। কুমিল্লা গিয়েছিলেন উনি, সেনাবাহিনীর কোনো মিটিং হবে, তো সেইখানে গিয়ে সে ঘোষণা দিয়েছে এইবার যদি নির্বাচনে কয়েক সপ্তাহ পর তো বাংলাদেশ ইলেকশন, জাতীয় সংসদ নির্বাচন, তো সেখানে যদি কেউ কাহিনী করে, কেউ গিরিঙ্গি পাকায়, যেটাকে আমরা বলি কি ঢাকায় ভাষায় বলে গিরিঙ্গি পাকায়, যদি এই নির্বাচনী যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে গিয়ে যদি কেউ গিরিঙ্গি পাকানোর চেষ্টা করে, তাহলে তাদেরকে কি করে? তাদের হাত ভেঙে ফেলবে এবং তাদের হাত ভেঙে ওই জায়গাতে ঢুকে দিবে। এটা আমি বলছি, ওয়াকুরুজ্জামান বলছে শুধু হাত ভেঙে দেবে পর্যন্ত। তো যে কোনো মূল্যে হোক তাদের যান জীবন যৌবন, বাংলাদেশ সেনাবাহিনীর যান জীবন যৌবন দেওয়া হলো এই ত্রয়োদশ যে সংসদ নির্বাচন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন হতে যাচ্ছে। যে কোনো মূল্যে হোক এটাকে তারা কি করবে? এটাকে তারা সেই লেভেলে নিয়ে যাবে। তো এখন এই ঘোষণা যখন দিচ্ছে, তখন বাংলাদেশের যে পলিটিক্যাল পার্টিসগুলো রয়েছে যারা পার্টিসিপেট করবে এই আপকামিং ইলেকশনে, তো তাদের মধ্যে এখন একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। কারণ এই এক দল আরেক দলের প্রতি কোনো বিশ্বাস নাই, কোনো ভরসা নাই, কিছুই নাই। যদি জামায়াত ইসলামী কোথাও করতে চায়, মিটিং করতে চায়, তাহলে তারা বলে অদৃশ্য কোনো শক্তিকে সরকার মানে ইউনূস সরকার পাশ করিয়ে ক্ষমতায় আনার জন্য চেষ্টা করতেছে, গোপনে ষড়যন্ত্র হইতেছে। এটা তো জামায়াত ইসলামীর পক্ষ থেকে হলো অভিযোগ। আবার একইভাবে বিএনপিওয়ালারা যখন বিভিন্ন জায়গায় মিছিল মিটিংয়ে যায়, ইভেন তারেক রহমান নিজেও বলেছেন যে বাংলাদেশের কোনো একটা বিশেষ দলকে এই আমাদের ইউনূস স্যার, যেহেতু সরকারের কথা বলছে, তো ইউনূস স্যার তাকে পাশ করিয়ে এনে সংসদে বসানোর জন্য গোপনে চেষ্টা চালিয়ে যেতেছে। আবার যে কোনো মূল্যে হোক সেটা তারা নস্যাৎ করে দেবে। একইভাবে ওই শাপলাকলি এনসিসিবি এবং লাঙ্গল পার্টি যেটা আছে তারা তো এগুলো বলেই। তো এই হলো ভাই কাহিনী, কারো উপরে কোনো ভরসা নাই, কিচ্ছু নাই। তো একমাত্র ভরসার জায়গায় এই মুহূর্তে যে রয়েছে সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনী। কনস্টিটিউশনাল যে ইনস্টিটিউটগুলো রয়েছে বাংলাদেশে, যেমন মনে করেন বাংলাদেশের সিভিল সার্ভিস বলেন, ল এনফোর্সমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্ট বলেন, যাই বলেন না কেন, এগুলো মোটামুটি প্রায় ধ্বংস, ঠিকঠাক মতো এগুলো কাজ করছে না। তো এরকম একটা হযবরল অবস্থার ভিতরে ইলেকশন হতে যাচ্ছে এই 2026 সালে। তো যত ভালো মন্দর ভিড়ে আর কি, মানে ভালো মন্দ যাই বলেন না কেন, এখনও পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী কিছু হলো টিকে আছে এই কাহিনী থেকে। তো এখন যদি বাংলাদেশের সেনাবাহিনীর ভাই বোনেরা চায় যে সত্যি এই ইলেকশনটা খুব সুন্দর হোক এবং কেউ এখানে যাতে কেন্দ্র দখল করতে না পারে, ইচ্ছামতো ব্যালট পেপারে ছাপ না মারতে পারে, চাইলে কিন্তু তারা এটা করতে পারবে। এবং এটা করার জন্য নির্ভর করবে হলো তারা সেই ধরনের মানে মোরাল স্ট্যান্ডিং আছে কিনা। এখন তাদের প্রধান, সেনাবাহিনীর প্রধান ওয়াকুরুজ্জামান সাহেব যেহেতু এটা ঘোষণা করেছেন যে আমি ওয়ারেন্টির সাথে গ্যারান্টি দিলাম, দরকার হলে আমার যান জীবন এবং যৌবন দিয়ে দিবে নির্বাচনের জন্য। যান জীবন না হয় দিলেন, যৌবন কেমনি দিবে? এই কমেন্টটা আপনার এটা উত্তরটা আপনারা দিন তো। সেনাবাহিনী না হলে যান এবং জীবন দিল এইগুলো কেন্দ্রগুলোকে নিরাপদ রাখার জন্য, মানুষ যাতে ঠিকঠাক মতো ভোট দেয়, কেউ যাতে কেন্দ্র দখল না করে, উল্টাপাল্টা সিলটিল যাতে না পারে, কাহিনী বা গিরিঙ্গি যাতে না করে। কিন্তু তারা যৌবন কীভাবে দেবে এটা তো আমি বুঝিনি। তো আপনারা পারলে একটু কমেন্ট করে জানেন। তো এটা হলো বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। এখন আপনারা জানেন বাংলাদেশের সেনাবাহিনী হলো ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে মাঠে। ম্যাজিস্ট্রেট পাওয়ার অর্থ হলো যে কাউকে তারা তাৎক্ষণিকভাবে
সাজা দিতে পারে, জেল দিতে পারে, তাদেরকে জরিমানা করতে পারে। তো এরা তো সিভিল প্রশাসনের অংশ না, এরা হলো সেনাবাহিনীর অংশ, তাই না? মিলিটারি অংশ, তার সিভিল প্রশাসনের অংশ না। তো তারপরেও বাংলাদেশের হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট থেকে তাদেরকে পাওয়ার দেওয়া হয়েছে যে তাৎক্ষণিকভাবে চাইলে কোনো আসামিকে তারা গ্রেপ্তার করার ক্ষমতা রাখে। আগে কোনো আসামিকে গ্রেপ্তার করতে হলে তাদেরকে পুলিশের মাধ্যমে গ্রেপ্তার করতে হতো, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর এই মুহূর্তে সেটা প্রয়োজন নাই, যেহেতু দে হ্যাভ ম্যাজিস্ট্রেট পাওয়ার। তো এখন এই যদি হয় অবস্থা, তো বর্তমানে বাংলাদেশে যে পলিটিক্যাল পার্টিসগুলো রয়েছে, একদল আরেকদলের প্রতি তো কোনো ভরসা বিন্দুমাত্র নাই। এটা সচরাচর থাকার কথাও না, বাংলাদেশ ইতিহাসে কোনোদিন হয়নি। যদি এখন বিএনপি জিতে, তাহলে জামায়াতে ইসলামী বলবে এখানে একেবারে কঠিন একটা কারচুপি হয়েছে এবং পরের দিন থেকে জ্বালাপোড়া শুরু হবে। এটা আমি আগেই বলে রাখলাম, আপনারা লিখে রাখেন। আবার যদি কোনো কারণে জামায়াত জিতে যায় এই আপকামিং ইলেকশনে, তাহলে দেখবেন বিএনপি বাংলাদেশে জ্বালাপোড়াও শুরু করবে। আর যদি বিএনপি জামায়াত কে কী করবে না করবে যাই না, মানে যেই জিতুক না কেন বাকি দলগুলো জ্বালাপোড়া শুরু করবে। তো এটি হলো বাংলাদেশের কালচার। তো এখন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যেহেতু ঘোষণা দিয়েছেন ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন এটা হবে এবং এই নির্বাচনের ফলাফলও সবাই মেনে নেবে, তো যার ফলে এই নির্বাচনকে মানে কলঙ্কমুক্ত রাখার জন্য যা যা করা উচিত আমার মনে হয় ইউনূস স্যারের সেগুলো করা উচিত। তো আমাদের সেনাবাহিনী যারা রয়েছে, পুলিশের ভাইরা যারা রয়েছে, তো তাদেরও উচিত একটু ইমানের সাথে, যেহেতু তারা সরকারের পয়সা খায় মানে পাবলিকের পয়সা খায়, আর এটা যেহেতু পাবলিক একটা ভোট, তো কাজে পাবলিকের ভোটটা যাতে হাইজ্যাক না হয়ে যায়, বুঝছেন? পাবলিকের ভোটটা যাতে, যে এক একটা ভোট হলে এক একটা আমানত, এই আমানত যাতে খেয়ানত না হয়ে যায়। তো আমি বলবো বাংলাদেশের প্রশাসনে যারাই আছেন না কেন, ল এনফোর্সমেন্টে পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, তাদের উচিত এই যে আপকামিং ইলেকশনটা আসছে আর মাত্র কয়েক সপ্তাহ পরে, তারা এটা সুন্দর এবং স্বাভাবিক করবেন এবং বাংলাদেশ খুব ভালো একটা ইলেকশন হবে এবং কোনো রকম মারপিট, হানাহানি, জ্বালাপোড়াও ছাড়াই খুব সুন্দর একটা পার্লামেন্ট হবে, এটাই আমার বিশ্বাস। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিষয় নিয়ে লাইভ সেশনে কথা বলতে চাই। একটি হলো আমেরিকার একটি জনপ্রিয় গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট একটি প্রতিবেদন ছাপিয়েছে, সেখানে জামায়াতকে নিয়ে একটা কি বলবো খুবই গুরুত্বপূর্ণ তথ্য তারা শেয়ার করেছে, বলা যায় চাঞ্চল্য সৃষ্টি করেছে একটি খবরে। দ্বিতীয় বিষয়টি হলো জনাব তারেক রহমান এবার তার ক্রিজ থেকে সরাসরি ছক্কা হাঁকাবার চেষ্টা করছেন, কিন্তু দেশবাসী তারেক রহমানের এই বক্তব্যটি কি সাদরে গ্রহণ করেছে নাকি অন্যভাবে গ্রহণ করেছে? কি বলেছেন তারেক রহমান জামাতকে নিয়ে ইঙ্গিত করে, এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। পাশাপাশি রাজনৈতিক মহলের পাপারদার অন্তরালে কি কি হচ্ছে সেই বিষয়েও কিছুটা আভাস দিয়ে যাবো আজকের লাইভ সেশনে। প্রথম যে খবরটি আমি দিতে চাই সেটা হলো দ্য ওয়াশিংটন পোস্ট, মার্কিন গণমাধ্যম, সেখানে একটি প্রতিবেদন ছাপানো হয়েছে এবং সেই প্রতিবেদনে একটি অডিও ক্লিপের ভিত্তিতে রিপোর্টটি তৈরি করা হয়েছে। বাংলাদেশে কয়েকজন মার্কিন কূটনীতিক 1 ডিসেম্বর, অর্থাৎ যে আমরা এখন আছি জানুয়ারিতে, ঠিক 1 মাস আগে 1 ডিসেম্বর বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছিলেন মার্কিন কূটনীতিক। তিনি স্পষ্ট করে এই কথাটি বললেন যে আমেরিকা জামায়াতকে বন্ধু হিসেবে পেতে চায়। একটু ভুল শুনছেন, আবার একটু ক্লিয়ার শোনেন। আমেরিকা জামাত ইসলামকে বন্ধু হিসেবে পেতে চায়, অথচ এই 24-এর বিপ্লবের আগ পর্যন্ত আমরা জেনেছি জামাতকে জঙ্গি হিসেবে চেনে পশ্চিমা দুনিয়া। তাহলে জামাতকে বন্ধু হিসেবে পেতে চায় কেন? রিপোর্টে একটু ডিপে প্রবেশ করলে বোঝা যায় যে এখানে মার্কিন বিভিন্ন সূত্র এইটুকু বুঝেছে যে বাংলাদেশে জামাত ইসলামের জনপ্রিয়তা বাড়ছে, এবং জনপ্রিয়তা বাড়ছে মানে তারা আগামী নির্বাচনে অসম্ভব ভালো ফলাফল করতে পারে, এইরকম তথ্য পর্যন্ত চলে এসছে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে গোয়েন্দা বাহিনী বলি বা তাদের যে অর্থ সংগ্রহের যে মাধ্যমগুলো বলি, তারা এইটুকু কনফার্ম হয়েছে আগামী অর্থাৎ 12 ফেব্রুয়ারি বাংলাদেশে যে নির্বাচনটি হবে, এই নির্বাচনে জামাত ইসলাম অসম্ভব ভালো ফলাফল করতে যাচ্ছে। এটা বাংলাদেশের একটা ভেতরে আমরা আবার মোটামুটি পাচ্ছি যে কি হতে পারে, কি হতে যাচ্ছে। মোটামুটি আমরা যারা গণমাধ্যমে কথা বলি বা আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলি, আমরা মানুষের কমেন্ট, ফেসবুকে, ইউটিউবে মানুষের কমেন্ট, শেয়ার, লাইক, মন্তব্য ঘর থেকে আমরা মোটামুটি বুঝছি। মার্কিন গণমাধ্যমগুলো ওয়াল স্ট্রিট জার্নাল আরো বলছে, ওয়াশিংটন পোস্ট আরো বলছে যে আমেরিকা মনে করে যে জামাত ইসলাম অন্যান্য ইসলামিক দলের মতো না, এবং তাদেরকে যখন প্রশ্ন করা হয়েছে যে বাংলাদেশের শরিয়া আইন তারা বাস্তবায়ন করতে চায়, আপনারা সমর্থন করবেন কিনা, তারা বলছে যে না, তারাও শরিয়া আইন বাস্তবায়ন করবে এটা তারা বিশ্বাস করেন না। বাট তারা তাদের যে চিন্তা চেতনা আধুনিক ইসলাম বা মডারেট ইসলামের, এটাকে তারা মোটামুটি বুঝতে পেরেছেন। আমেরিকা এটাও বুঝতে পারছে যে যদি তারা কোনো রকম বাংলাদেশে শরিয়া আইন বা কোনো এইরকম কোনো কিছু চাপিয়ে দেয় যেটা গণতন্ত্রের বিরুদ্ধে, মানুষের ইচ্ছের বিরুদ্ধে, তাহলে বাংলাদেশে তারা বড় রকম ট্যারিফ যোগ করে এটাকে থামাবে, অর্থাৎ বড় রকম শুল্ক বাংলাদেশের ঘাড়ে চাপিয়ে দেবে আমেরিকা, এটাও তারা বলছেন। পাশাপাশি সেই কূটনীতিকরা বলছেন যে বাংলাদেশের গণমাধ্যমে জামাতকে সঠিকভাবে কথা বলতে পারছে বা গণমাধ্যম জামাতকে সেই স্পেস দিচ্ছে কিনা, এটাও কিন্তু সেই কূটনীতিকরা উল্টো সাংবাদিকদের কাছে জানতে চেয়েছেন।
আমাকে কয়েকটি সূত্র দাবি করছে, যেখানে পোস্টের রিপোর্টের বাইরে কিছু সূত্র, আমি যে বিষয়গুলি একটু উল্লেখ করতে চাই। তারা বলছে যে আমেরিকার কাছে এমন তথ্য আছে যে তারা এটুকু বুঝতে পেরেছে আগামী দিনের নির্বাচনে জামাত ক্ষমতায় আসার মতো সম্ভাবনা তৈরি করে ফেলেছে। এটি খুব সিগনিফিকেন্ট ব্যাপার। আমেরিকা এটুকু বুঝে গেছে জামাত মানে ক্ষমতায় আসার মতো একটা জায়গা চলে গেল। তাহলে কি করে সম্ভব? প্রতিবেদনটিতে বলছে বাংলাদেশে কয়েক দফা জামাত নিষিদ্ধ হয়েছে। সর্বশেষ 24-এর বিপ্লবেও শেখ হাসিনা এই জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল। অবশেষে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে ভারত চলে গেলেও জামাত বাংলাদেশে রয়ে গেছে। এখন পর্যন্ত জামাত দেশ ছেড়ে যায়নি। মার্কিন কূটনীতিকদের মধ্যে আরো কিছু তথ্য এসছে এরকম যে তারা মনে করছেন জামাত ইসলাম বাংলাদেশের সুশাসনের জন্য, জামাত ইসলাম বাংলাদেশে ইনসাফের জন্য ভালো কিছু করতে পারে। অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে জামাত মানুষের কাছে তাদের যে বক্তব্য তুলে ধরেছে, মানুষ এটা বিশ্বাস করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে যে তারা বাংলাদেশে সুশাসন দিতে পারে বা দুর্নীতির বিরুদ্ধে তারা দাঁড়াতে পারে। অর্থাৎ এই বিষয়গুলো এখন আমেরিকার নজরে আছে। এই বক্তব্যের পর আমরা এটুকু বুঝতে পেরেছি মোটামুটি টেনশনে পড়ে গেছে অন্যান্য দলগুলো। ইতিমধ্যে বিএনপির সবচেয়ে বড় যিনি নেতা বা বিএনপির প্রধান বেগম জিয়ার পর আমরা যাকে বলি বেগম খালেদা জিয়ার পর তারেক রহমান, তিনি তার রাজনৈতিক প্রোগ্রামে জামাতের নাম উল্লেখ করুক আর না করুক ইঙ্গিত করে বলছেন তারা মুনাফিক, তারা শের করছে আর তাদের এই মুনাফিকের জন্য বাংলাদেশে ভূমিকম্পের মতো ঘটনা ঘটছে। আমি এই বক্তব্যটি যখন শুনলাম একটু অবাক হলাম যে তারেক রহমান সাহেব যে বক্তব্যটি দিলেন, বাংলাদেশে বারবার ভূমিকম্পের ইঙ্গিত, আমরা তুরস্কে ভূমিকম্প দেখলাম, জাপানে ভূমিকম্প দেখলাম, এইসব জায়গায় কোথাও জামাত ইসলাম নেই। সেখানে হয়তো বা অন্য কোনো দল জামাতের মতো হতে পারে। কিন্তু বক্তব্যটির পর আমার একটা আশঙ্কা ছিল যে সোশ্যাল মিডিয়ার একটা নেগেটিভ ক্যাম্পেইন শুরু হবে, ইতিমধ্যে সেটা শুরু হয়ে গেছে। আমি যদি দুটো ফ্রেমে বক্তব্যটাকে চিন্তা করি, একটি হলো রাজনৈতিক কারণে এরকম বক্তব্য আসতে পারে, এটা তারেক সাহেব না বলে অন্য কেউ বললে ভালো হতো, কারণ তাকে আমরা অন্য উচ্চতা চিন্তা করি। যেমন জামাতের আমির ডক্টর শফিক একটা মন্তব্য করলে দেশে অনেক কিছু ঘটে যায়, কিন্তু এই বক্তব্যটা তাদের নিচু স্তরের কোনো নেতা দিলে অতটা আলোচনায় আসে না, কারণ সেই দায়টা দল ওইভাবে আসলে ওন করে না। জামাতকে ভোট দিলে জামাতের টিকিট পাওয়া যাবে, আবার জামাত ইসলাম নিয়ে বা যে বক্তব্যগুলো তারেক সাহেব দিয়েছেন আপনারা সোশ্যাল মিডিয়ায় শুনেছেন, আমি রিপিট করতে চাই না, এই বক্তব্যগুলো রাজনৈতিক মঞ্চে যখন তারেক রহমান দিয়েছেন তখন সেখানে আমার মনে হয় যদি স্টেজে একটু ভিডিও ক্লিপে জামাতের কোন নেতা কোন বক্তব্যটি দিয়েছে এটা প্রমাণ হিসেবে দেখানো যেত, একটু মানুষের কাছে বিষয়টি ভালো হতো, আস্থায় ফিরত বিষয়টি। আমি যতটুকু সোশ্যাল মিডিয়া খবর রেখেছি এরকম কোন জামাতের নেতাদের কাছ থেকে বক্তব্য সেই মঞ্চে দেখানো হয়নি, এটি দেখালে খুবই ভালো হতো। একটা বিষয় হলো নির্বাচন আসলেই আমরা দেখি মাথায় টুপি দেওয়ার হিরিক, আমরা দেখি যারা কখনো মসজিদে যায় না, আল্লাহ খোদা বিশ্বাস করে না, যারা বাম রাজনীতি করে বা যারা কমিউনিস্ট ধর্ম নিরপেক্ষ, তাদেরও মাথায় টুপি। আমরা জোনায়েদ সাকির মাথায় টুপি দেখেছি, এরকম অনেকের মাথায় টুপি দেখেছি যারা মসজিদের ধারে কাছে যান না। প্রশ্ন হলো আসলে এরা কি ধর্ম নিয়ে রাজনীতি করছেন, নাকি যারা 12 মাস নামাজ পড়ছেন, যারা আল্লাহ রসুলের বিধানগুলো মেনে চলার চেষ্টা করছেন, তারা ধর্ম নিয়ে রাজনীতি করছেন? এই যে ধর্ম নিয়ে রাজনীতির বিষয়গুলো আমাদের বিভিন্ন সময় আমরা শুনি যে রাজনীতিক নেতারা বলেন ওরা ধর্ম নিয়ে রাজনীতি করছে, আবার কেউ বলছে 71, তারেক রহমান 71 ইস্যুটিও টেনে এনেছেন। এই ব্যাপারে জামাতের অন্যতম সেক্রেটারি জেনারেল গোলাম পারওয়ার একটা স্পষ্ট ব্যাখ্যাও দিয়েছেন। তিনি বলেছেন যে আপনারা জানেন 71-এ তাদের ভূমিকা কি ছিল। এটির সঙ্গে সঙ্গে আবার জামাত ইসলাম প্রশ্ন করেছে 71-এ জামাতের ভূমিকা যদি এত নির্লজ্জ হয়ে থাকে তাহলে গত 20 বছর, দুঃখিত, গত 16 থেকে 18 বছর জামাতকে সঙ্গে রেখেছিল কেন বিএনপি? এই জবাবটি তারা তারেক রহমানের কাছ থেকে জানতে চেয়েছে। পাশাপাশি তারা বলেছেন যে সঙ্গে থাকলে সঙ্গী আর আলাদা হয়ে গেলে বা সঙ্গ ছাড়লে জঙ্গি, এই কার্ড আর মানুষ খাবে না। এবং গোলাম পারওয়ার তারেক রহমানের বক্তব্যকে কঠিন ভাষায়, আমি দেখলাম প্রতিবাদটি কঠোর ভাষায় করেছেন। তিনি একদম তারেক রহমানকে বললেন এইসব বালখিল্য টাইপের বক্তব্য দিয়ে তিনি তার অবস্থানকে ছোট করেছেন। তিনি যুক্তরাজ্যের মতো একটি জায়গায় পড়াশোনা করছেন বা সেখানে থেকেছেন দীর্ঘদিন, তার কাছ থেকে আমরা এগুলো আশা করি। এরকম অনেকগুলো বক্তব্য ইতিমধ্যে গোলাম পারওয়ার দিয়েছেন। এবং জামাতের আমির আজকেও ঢাকার বাইরে বেশ কয়েকটি, পঞ্চগড় সহ কয়েকটি জায়গায় বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি খুব ইঙ্গিতপূর্ণ কিছু বক্তব্য দিয়েছেন। তো বলা যাচ্ছে যে রাজনীতির মঞ্চে এখন প্রধান দুটো দল বিএনপি এবং জামাত বক্তব্যের খেলা তারা একে অপরকে ছাড় না দিয়ে মুখোমুখি অবস্থানে আছে। আশা করা যাচ্ছে যে তারেক রহমান সামনের দিকে হয়তো বা এরকম বক্তব্য বা আরো চমৎকার কিছু বক্তব্য জামাতকে কাউন্টার দেওয়ার জন্য দেবেন। তবে সবকিছুর মধ্যে একটা জিনিস আমাদের ভালো লাগতো, আমাদের শিষ্টাচার যদি ধরে রেখে আমরা রাজনীতির প্রাঙ্গনটাকে আরো সুন্দর করতে পারতাম। থ্যাঙ্কস টু ইডিয়া ডোনাল্ড ট্রাম্প লোকজনরা যেভাবে ডিপোর্ট করতেছে, এর মধ্যে আমার মাথার ভিতরে একটা ক্যান্সারাস বিষয় আছে। বিষয়টাকে আমি চাইলেও আমি দূরে সরাতে পারি না। ক্যান্সারাস বিষয়টা কি? আমার মাতৃভূমি বাংলাদেশ। এখন আপনারা বলবেন আমার দেশটা কি আমার কাছে ক্যান্সার সম? আমার দেশ আমার জন্য ক্যান্সার না। ক্যান্সার হলো ভারতের আধিপত্যবাদ, ক্যান্সার হলো ভারতের আগ্রাসন,
ক্যান্সার হলো ভারতের কুত্তার বাচ্চাদের বলে আমাদের বাংলাদেশের রাজনীতিকে দৌলত দিয়া সোনা দিয়া বানায় দিছে। ক্যান্সার হলো ভারতীয় আধিপত্যবাদ, বাংলাদেশে ইউনিফর্ম পরে যারা একসময় বলতো চির উন্নত মমশির, ওখানে বসে হারামজাদা কুত্তার বাচ্চারা ভারতের রণসঙ্গীত গায়। এখন আপনি আপনার হাতকে যত ভালোবাসেন, এটা আমার হাত, এটা আমার আঙ্গুল, এটা আমার প্রিয় জিনিস, কিন্তু হাতের মধ্যে যদি ক্যান্সারাস একটা টিউমার হয়, বাঁচার জন্য আপনাকে কি করতে হবে? এখন ক্যান্সার হাতে হয়েছে, ডাক্তার বলেছে আমাকে এমপিউট করতে হবে, সেটা কেটে ফেলতে হবে। আমি তো হাতটা ভালোবাসি, হাত কাটবো কি করে? আর হাত যদি আমি না কাটি কি হবে? আমি মারা যাব। আপনারা কথায় কথায় যারা বলেন বাংলাদেশের ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর অফিসাররা এবং ইনস্টিটিউশন অফ বাংলাদেশ আর্ম ফোর্সেস সার্ভিস আর আওয়ার লাস্ট হোপ, সেকেন্ড থিঙ্ক টুয়াইস। যেই ক্যান্টনমেন্টে বসে ভারতের আধিপত্যবাদকে কন্টিনিউয়েশনের জন্য মুজিবের পূজা করা হয়, যেখানে বাংলাদেশের পীর নামক পূজারীরা মিথ্যাচারিতায় ভরপুর মুজিব পূজারিতে পরিণত হয়, যেখানে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল, তারা বলে আওয়ামী লীগের নাকি একটা আদর্শবাদী দল। ঠিক সেই মুহূর্তে আমি যদি ঠান্ডা মাথায় আপনাদের সামনে উপস্থাপন করি যে আমার পুরো দেশটাই ক্যান্সার আক্রান্ত, আপনারা কি বলবেন আমাকে? Which part or particles of the cancer you want me to talk about? আমার শরীরের প্রত্যেকটা লিম্বের সাথে দুর্নীতি, ভণ্ডামি, মিথ্যাচারিতা, ভারতীয় দাসত্ব ভাবে জড়াইছে। আমি বলতেও পারি না আমার হাতটা কেটে ফেলি, আমার দেশটা বেঁচে যাক, আমার কান কেটে ফেলি, আমার দেশটা বেঁচে যাক, আমার পা কেটে ফেলি, আমার দেশটা বেঁচে যাক। 1993 সালে নিউ ইয়র্কের গ্র্যান্ড হায়াতে শমশের মবিন চৌধুরী, রিয়াজ রহমান এবং বেগম জিয়া, তাদের সাথে আমার মুখোমুখি কথা। আমার একটা কথা আমি এখনো ভুলি নাই। শমশের মবিন চৌধুরীকে আমি জঘন্য ভাষায় গালিগালাজ করলাম বেগম জিয়ার সামনে। আমাকে নিয়ে গেছিল নিউ ইয়র্কের কলম্বাস, যাকে আমরা বলি ইব্রাহিম চৌধুরী, 1919 সালে যিনি আমেরিকা এসেছিলেন। আমি বেগম জিয়াকে বলছিলাম বাংলাদেশকে টিকাতে চান? বেগম জিয়া আমার দিকে তাকায় বলছে জি। দেশে যান, আপনার হাজবেন্ডকে যে অ্যাসাসিনেশন করা হয়েছে কেসটা রিওপেন করেন, রিওপেন করে হাসিনা এবং এরশাদের উপরে চার্জ আনেন, এই দুই কুত্তার বাচ্চারা ঝুলায় দেন, বাংলাদেশ টিকবে। বেগম জিয়া জীবিত। আমি যখন মেহেদি সাফাদিকে ওয়াশিংটন ডিসি থেকে চ্যাং দোলা করে নিউ ইয়র্কে এসে আমি ইন্টারভিউ করি, বেগম জিয়ার মনে পড়ছে আমার ফেসটা। বলছে এই লোককে তো আমি চিনি। আমি বলছিলাম যে ম্যাডাম আপনারা, আমি বলছিলাম কেসটা রিওপেন করেন, এদেরকে ঝুলায়া দেন। আরেকটা কথা বলছিলাম, বলছে কোনটা? আমি বলছিলাম আমি আপনাকে বলছিলাম অ্যান্টি এসপিওনাজ ল, এটার উপরে বিশেষ আইন করেন, এটাকে এক্সিকিউট করেন বাংলাদেশে। বলে আমাকে করতে দেয় না। আমি বলছি তাহলে রিজাইন করেন। এই কথাটা ডক্টর ইউনূসের ক্ষেত্রে প্রযোজ্য। আপনাদেরকে করতে দেয় না তো ফেলাই তো এখানে বসে রয়েছেন কিসের জন্য? সরেন এখান থেকে। প্রতিনিয়ত আমি একটা সাবজেক্টে সারমন দেই। সারমন বাংলায় আপনারা যেটাকে বলেন খুতবা। আপনি কি জানেন, আপনারা কি জানেন দর্শক শ্রোতা, আমি যখন আপনাদের সামনে কথা বলতে আসি, কেউ আপনারা মনে করেন আমি গালি দেই, কেউ মনে করেন আমি বানোয়াট কথা বলি, কেউ বলেন আমি দালালি করি, কিন্তু আমার প্রত্যেকটা কনভারসেশনকে আমি মনে করি আমার জন্য খুতবা। কেন? আমার দেশপ্রেম, আমার বিবেক, আমার চরিত্র, আমার মানবিকতা, আমার অস্তিত্ব আমাকে ভুলতে দেয় না যে আমার একটা দেশ আছে এবং ওই দেশটার নাম বাংলাদেশ। ইভেন তো আমি আমেরিকান সিটিজেন, আমি বলতে পারি আমার আমেরিকান সিটিজেনশিপ আছে, আমি স্টেট ডিপার্টমেন্টে যাই, জাতিসংঘে যাই, কোথাও যাওয়ার দরকার নাই, আমি শুক্রবারে উইকেন্ডে মদ খাবো আর গার্লফ্রেন্ড নিয়ে নাচানাচি করবো, দ্যাটস অল, আমি এটা বলতে পারি। কিন্তু আমার বিবেক আমাকে এটা অ্যালাউ করে না। আমাকে একজনে গতকালকের বলছে টিভিক দিয়ে কি হবে, শনি রবিবারে ওয়েদার খারাপ, চলেন আমরা ক্লাবে যাব। মনে মনে বললাম হ্যাঁ যাওয়া তো উচিত। বাসায় এসে মন আর টানে না, কিসের ক্লাব, কালকে সকালে তো আমার কথা বলতে হবে। কোনো কথা নাই, বাচ্চা নাই। বাংলাদেশের আমার মতো আরো দুইজন খুঁজে পাইছি, তাদেরকে বললাম ভাই কালকে কথা বলবে, একটু থাকেন। ওনারাও এগ্রি করলেন, থাকবে, কথা বলবে। এখন বলবেন আমরা সংখ্যায় কম। একটা কথা আপনারা মনে রাখেন, আমি মাদ্রাসা বা রিলিজিয়াস এডিক্ট আমি জানি না, কিন্তু একটা জিনিস জানি, এই শেষ জামানায় একজন সত্যবাদীর কণ্ঠ
1,00,000 মিথ্যাবাদীর কণ্ঠের চেয়ে স্ট্রঙ্গার হবে। কথাটা মনে রাখেন। তো দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন। তো দর্শক, এই ভিডিওটি দেখে কি জানলেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং এরকম প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন। ধন্যবাদ।